আজ সকলের দিন শুরু হয়েছে বাস্তবতার হাত ধরে। কেউ বসার ফুরসতটুকুও পাচ্ছে না। একটা বিয়েবাড়ির কাজ তো আর কম নয়। গুঞ্জরিকা সকাল থেকেই এটা সেটা কাজ ধরে ছুটছে এদিক সেদিকে। অদিতিকে বিয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। গুঞ্জরিকা এই দায়িত্ব নিতে ইতস্ত বোধ করছিল। আজকের দিনে অন্তত সে কোনো প্রকার ঝামেলা বাঁধাতে চায় না, আর না কারোর কটু কথা শুনতে চায়। কিন্তু অদিতি ছিল নাছোড় বান্দা, তাই এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়েছে। ঘড়ির কাঁটার দখলদারিত্ব এখন 11টার ঘরে। অদিতিকে গোসল করিয়ে কক্ষে রেখে মাত্রই বেরিয়েছে গুঞ্জরিকা। নিজের পরিপাটি হয়ে একেবারে আসবে এই কক্ষে। বরযাত্রী না এলে তো শাড়িসহ গহনা কিছুই পাবে না। সাজগোজ করাবে কি দিয়ে? সময় তো ক্রমশ পেরিয়ে চলেছে। তার থেকে ওইদিকের কাজ গুছিয়ে আসাই ভালো। গুঞ্জরিকা নিজের কক্ষের দিকে হাঁটা ধরল। অমনি কর্ণগোচর হলো আরুষের কণ্ঠস্বর। ডাকছে ওকে। গুঞ্জন, কোথায় তুমি? আমার নতুন সাদা পাঞ্জাবিটা কোথাও খুঁজে পাচ্ছি না। আগের মতোই হাঁক ডাক আরুষের, যেন কত মাখো মাখো সম্পর্ক বিদ্যমান তাদের মধ্যে। আরুষের কক্ষ পেরোনোর সময় এক ঝলক তাকালো সেদিকে গুঞ্জরিকা। দেখল ঘরের মধ্যে কাপড় চোপড় সব এলোমেলো। চন্দ্রা এবং আরুষ দুজন মিলে খুঁজে চলেছে। গুঞ্জরিকা মুচকি এসে পাশ কাটিয়ে চলে গেল। এইসব দেখার মতো অত সময় আপাতত হাতে নেই। সবাই নতুন অভ্যাস করে তুলুক। মানুষ হয়ে কারোর আশ্রয়ে বাঁচতে নেই। পরবর্তীতে সেই আশ্রয় হারিয়ে গেলে মানুষের মন মরে যায়। একটা সময় পরে তাকে জীবন্ত লাশ ঘোষণা করা হয়। আর যাই হোক, গুঞ্জরিকা কখনো নিজের শত্রুরও খারাপ চায় না। সেখানে মানুষটা তো তার স্বামী ছিল, যদিও সেই সম্পর্ক এখন আপন পরের মধ্যস্থানে ঝুলে আছে। নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু ছিল তাও। যেই স্পর্শ স্বেচ্ছায় নিজের অঙ্গে ধারণ করেছে সেটা মুছে ফেলার সাধ্য তো ওর নেই। মধ্যিখানে পেরিয়েছে বেশ অনেকটা সময়। দুপুর হতে চলল। বরযাত্রী আসার সময় হয়ে আসছে। বরের থালা গোছানো সহ ওদিকের সব কাজ সেরে মাত্রই গোসল করে কক্ষে এসেছে গুঞ্জরিকা। নিজেকে পরিপাটি করতে নিযুক্ত। শরীরে একটা হালকা গোলাপি রঙের সুতি শাড়ি জড়িয়েছে। ফর্সা শরীরে রংটা বড্ড মানিয়েছে। ঠিক সেই সময় দরজায় কড়া আঘাত এর শব্দ শোনা গেল। গুঞ্জরিকা ব্যস্ত গলায় বলল, ভেতরে আসুন। কথাটা বলেই পুনরায় নিজের কাজে মনোনিবেশন করলো। দেখল না অবধি কে এসেছে, শুধু অনুভব করলো কারোর উপস্থিতি। তখনই টেবিলের ওপর রাখা ছোট্ট আয়নায় আরও একটা মুখমণ্ডলের প্রতিবিম্ব ফুটে উঠল। গুঞ্জরিকার চুলে চালানো হাতটা থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো আয়নার ভেতর দিয়েই। এতে অপর পক্ষের মুখের হাসি বাড়ল। গুঞ্জরিকা কি পিছু ফিরে দাঁড়ালো। হাতে থাকা চিরুনিটা আলগোছে টেবিলে রাখলো। নজরে এলো অপর পক্ষের হাতে থাকা একটা লাল টকটকে শাড়ি। আর এতেই মসৃণ কপাল গুটিয়ে গেল। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। পরক্ষণেই মুচকি হাসলো। ওটা ফিরিয়ে নিয়ে যান শেখ বাবু। আরুষের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। নিঃশব্দে শাড়িটা পালঙ্কের ওপরে রাখলো। পরপরই গুঞ্জরিকার দিকে তাকালো। নেত্র যুগলে ছড়ালো মুগ্ধতা। বাম বুক তুলে অনুভূত হয়ে আওড়ালো, মাশাআল্লাহ। দাঁড়ালো না আর, উল্টো ঘুরে হাঁটা ধরল। এমন অদ্ভুত ব্যবহারে গুঞ্জরিকা একটু অবাক হলো বইকি। পেছন থেকে বলে উঠল, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। নিয়ে যান আপনার আনা শাড়িটা। ওটা কখনো আমার শরীর স্পর্শ করতে পারবে না। থমকে দাঁড়িয়ে পড়ল আরুষ। বড় একটা শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কেন
আমার স্পর্শ আছে তাই। গুঞ্জরিকা নরম হলো না, সেভাবেই বলল, যে তাই। নগর থেকে খুব স্বাদ করে আনিয়েছি তোমার জন্য। আজ এটা পরো গুঞ্জন, শেষ অনুরোধটুকু রাখো। আর কখনোই আবদার করব না। তোমাকে লাল শাড়িতে দেখার ইচ্ছাটুকু অপূর্ণ রাখতে চাই না। গুঞ্জরিকার কুঁচকানো কপাল সমতল হয়ে এলো, শীতলতা খেলে গেল চোখ দুটোতে। থমকালো হৃদস্পন্দন, বক্ষ পিঞ্জরে এক ঝাঁক মুক্ত প্রজাপতি আটকে রইল। ওড়ার সুযোগ পেল না। আরুষ বড্ড আশা নিয়ে চেয়ে আছে। গুঞ্জরিকার মন বলছে, জীবন তো একটাই গুঞ্জু, সব মানিয়ে গুছিয়ে থেকে যা, ভাগ্যের উপর জোর দেখাস না। ভালোবাসার উপরে আর কিছু আছে নাকি? অপরদিকে মস্তিষ্ক বলে চলেছে, তুই বড় মূর্খ গুঞ্জু। তোর ক্ষত সৃষ্টিকারীর কাছে ক্ষতের ওষুধ চাইছিস। ওই ক্ষত কি আদৌ নিরাময় হবে? সময়ের সাথে সাথে তো ক্ষতের পরিমাণ বাড়বে, গভীর হবে, তোকে গ্রাস করে ফেলবে। তুই মরণ যন্ত্রণায় দগ্ধ হয়ে পড়ে চলবি নির্নিমেষ, কিন্তু মুক্তি মিলবে না। জেনে বুঝে আবারও বিষ পান করবি। বুক জ্বালা সইতে পারবি তো? গুঞ্জরিকার নিজেকে কেমন পাগল পাগল অনুভূত হলো। মন মস্তিষ্কের নীরব যুদ্ধে দিশাহারা লাগলো। রাগ জমল আরুষের ওপরে। ক্ষুধার্ত রাগিনীর ন্যায় কর্কশ গলায় চিৎকার করে উঠল, আপনি আসবেন না আমার সামনে। আমাকে বাঁচতে দিন। নিয়ে যান ওই শাড়ি। লাল রং আজ থেকে আমার জন্য হারাম ঘোষণা করলাম। সব লাল ত্যাগ করলাম আমি। মুখের কথা শেষ করে পা জোড়া জোরপূর্বক টেনে ঘর থেকে প্রস্থান করলো গুঞ্জরিকা। একটাবার পিছু ফিরে দেখল না। আরুষের মুখাবয়ব জুড়ে অসহায় তেরা ভিড় জমালো। করুণ চোখে মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইল। চৌখাটের ওপাশেই চন্দ্রা দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা সেদিকে পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। চন্দ্রা আরুষের দিকে তাকিয়ে অবজ্ঞার স্বরে হাসল, অথচ এটা আমারও প্রাপ্য ছিল। আপনার আম্মা বলেছিলেন, তোমার সব আবদার, ভালোবাসার সকল স্বাদ আমার ছেলে মিটিয়ে দিবে। এভাবেই বুঝে মিটবে? এত বড় বাড়ি, এত টাকা পয়সা থাকতেও আমার কপালে একটা নতুন শাড়ি জুটল না বিয়ের উপলক্ষে। আমাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হলো না। বোকা আমি, সারা জীবন সকলের দাবার গুটি রয়ে গেলাম। একজনের সাথে করা অপরাধ আমার গলায় বিষ ব্যথার ন্যায় আটকে রয়ে গেল। তার মুক্তি মিললেও আমার মিলল না। পণ্যের মতো বিক্রি করা হলো আমাকে। মামা ছিনল টাকা, আর আমি পড়লাম যা তা কলে। সারাক্ষণ পিষে চলেছি নরম নিরস গলায়। কথাগুলো বলে হনহনিয়ে ওখান থেকে চলে গেল চন্দ্রা। আরুষের প্রথমে কিছুই বোধগম্য হলো না। যখন মস্তিষ্ক সবটা উপলব্ধি করতে পারল, তখন মায়ের ওপর জন্মানো বিতৃষ্ণার পারদ বাড়ল। আখি জোড়া ঝাপসা হয়ে এলো। বিড়বিড় করে আওড়ালো, আপনি আর কত নিচে নামবেন আম্মা? আমার মৃত্যু কি পারবে আপনার এই কুটিলতা থামাতে? ধরনীর বুকে সাজ নেমেছে। চৌধুরী বাড়ি আজ মেতেছে উৎসবের আমেজে। নতুন বউ বাড়িতে এসেছে কিছুক্ষণ আগে। অদিতিকে বসার ঘরে সোফায় বসিয়ে রাখা হয়েছে। রাত হলেও পাড়া প্রতিবেশীরা ভিড় জমিয়েছে নতুন বউ দেখতে। ওদিকে কন্যাদানের পর থেকে একভাবে কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলছে অদিতি। এইখানে তেমন কেউই পরিচিত নয়। কামনা আপা এসেছে ওদের সাথে, কিন্তু তারও খোঁজ নেই কোনো। কোথায় আছে কে জানে। কোনো কিছুকে পরোয়া না করা অদিতি আজ উদ্বিগ্ন। নতুন জায়গার নতুন মানুষের কথাগুলো
হজম করার শক্তি দিক আল্লাহ। এক একজন এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন বৌনয় পণ্য দেখতে এসেছে। কত শত খুঁত ধরে চলেছে, কথা শুনিয়ে চলেছে। অদিতির ধৈর্য শক্তির চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে আজ সকলে। মুখ ফসকে কিছু বলে বসলে বিপদ। জোরপূর্বক মুখে হাসি টেনে অনুভূতিহীন পাথরের মতো বসে আছে মেয়েটা। এই পর্যায়ে অদিতির সামনে এসে দাঁড়ালো মধ্যবয়স্ক একজন নারী। সম্পর্কে রবির ফুপি মণি, পরিহিত পোশাকে আভিজাত্যের ছোঁয়া বিদ্যমান। শানিত দৃষ্টিতে অদিতিকে নিচ থেকে ওপর অবধি পরখ করলেন। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন, হাসতে জানো না? এই বিয়েতে খুশি নও তুমি? রসকসীন কণ্ঠস্বর ভদ্রমহিলার। অদিতি দ্রুত দু থেকে মাথা নাড়ল, ক্লান্ত বদনে অনিচ্ছাকৃত হাসি ফুটিয়ে তুলল। ঋণঋণে কণ্ঠস্বরে জবাব দিল, জি পারি। ভদ্রমহিলা এইবার অধিকতর শক্ত গলায় বললেন, তাহলে হাসছ না যে? বাড়ি থেকে নিষেধাজ্ঞা জারি করা আছে কি? অদিতির ধৈর্যের পারদ ক্রমশ ক্ষয়ে আসছে। মুখের হাসিটুকু মিলিয়ে যেতে চাইলেও ধরে রাখল। তৎক্ষণাৎ পিছন থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠ, রেখা আপা, আপনার বিয়ের সময় আপনি 2 দিন ভাত খেয়েছিলেন না বাবার বাড়ির শোকে? সেখানে আমার বৌমা তো শুধু একটু মন ভার করেই আছে। আর হাসতে না জানলে সমস্যা কোথায়? শিখিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। অদিতি সহ ওখানে উপস্থিত সকলে পিছনে ফিরে দেখল, হাসি মুখে দাঁড়িয়ে আছেন চৌধুরী বাড়ির বড় বউ লাবণ্য চৌধুরী। অদিতি চিনল মানুষটাকে। যখন পালকি থেকে নেমেছিল তখন এই মানুষটাই মিষ্টি খাইয়ে ঘরে তুলেছিলেন রবির মা, নিজের শাশুড়ি আম্মা। অদিতির অধর যুগলে হাসি ফুটিয়ে উঠল। রেখা চৌধুরী ঠোঁট বাঁকিয়ে অনাদরের সহিত বললেন, আপনি তো সর্বগুণী ভাবি, সব পারেন। লাবণ্য চৌধুরীর মুখে হাসি বাড়ল। উত্তর দিলেন, জি আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ, অনেক কাজই পারি আপা। রেখা চৌধুরী কথাগুলো শুনলেন, তবে প্রতি উত্তর করলেন না। গড়গড় পায়ে হেঁটে প্রস্থান করলেন। লাবণ্য চৌধুরী এগিয়ে এসে অদিতির সম্মুখে দাঁড়ালেন, বললেন, কক্ষে চলো বৌমা, তোমাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। রবি ওর বন্ধুদের আনতে স্টেশনে গিয়েছে, চলে আসবে একটু পরেই। অদিতির আনমনে কৃতজ্ঞতার রেশ ছড়ালো। এতক্ষণে এটার অপেক্ষাতেই ছিল। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে মেয়েটার, তবু মুখ ফুটে কিছু বলার সাহস করতে পারছে না। আসার সময় ভাবিজান বারবার করে বলে দিয়েছেন মুখের অপব্যবহার না করতে। মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে। কেউ প্রশংসায় পঞ্চমুখ হবে তো কেউ খুঁত ধরে 2-10টা কথা শুনিয়ে দিবে। বিয়ের প্রথম কয়েকদিন যেন অদিতি একটু হজম করে নেয়। প্রয়োজনে এখন শব্দ বাঁচিয়ে পরবর্তীতে একসাথে ঢেলে দিবে। অদিতি সুযোগ পেতেই দ্রুত উঠে দাঁড়ালো। লাবণ্য চৌধুরী ওর কপালে চুমু এঁকে দিলেন। ওখানে অবস্থান করা সকলকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় বললেন, তুমি আমার বৌমা নও, আমার একমাত্র মেয়ে অদিতি শেখ। এই বাড়ির বড় মেয়ে তুমি। তোমার মা সবসময় তোমার পাশে আছে। অদিতির লোচন জোড়া পানিতে টইটুম্বুর হয়ে উঠল। এত চমৎকার মনের মানুষটা ওর শাশুড়ি আম্মা, ভাবতেও মন গহীনে শুকর বসন্ত ধোলা দিয়ে যাচ্ছে। এই জন্যই বোধহয় ভাবিজান বলতো, মানব জাতিকে এক পাল্লায় মাপা সম্ভব নয়। একই মানুষ অথচ কেউ মা হিসেবে ভালো কিন্তু ফুপি, চাচি হিসেবে ব্যতিক্রম। আবার একই শব্দ কিন্তু মানুষ ভেদে পরিবর্তন আসে। এই ধরিত্রী বড় বিচিত্র। এই বসুধা সম্পর্কে জানতে এখানে বসবাসরত
মানুষগুলোকে জানতে এক জীবন নেহায়েত কম পরে যাবে। মধ্যরাতে গ্রামখানা নিস্তব্ধ, অশরীর এর মতো দাঁড়িয়ে আছে। দূরের বাড়িগুলো দেখে মনে হচ্ছে ভূত প্রেতের বসবাস সেখানে। প্রতিটা ঘরের লণ্ঠন নেবানো। প্রকৃতির বুকে বয়ে চলেছে ঝিরঝির মারুত অম্বরের মন বারাজ। কালো কাদম্বিনীর ঘনঘটা সেথায় থেকে থেকে আসমান চিরে দ্যুতির রেখার দেখা মিলছে। আলোকিত হয়ে উঠছে চারদিক। এমন বড়ি আবহাওয়ার নদীর পাড়ে একাকী বসে আছে আরুষ। জনমানব শূন্য নদীর চারপাশ তটিনীর সলিল হাওয়ায় শনি নেত্রে মজেছে। আরুষের দৃষ্টি নিবিষ্ট স্রোত স্মিনীর তরঙ্গে। ছেলেটার এক হাতে জ্বলন্ত সিগারেট স্পষ্ট, সেটা দিয়ে কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া উঠছে। পরক্ষণে মিশে যাচ্ছে বেনামি পবনে। আরুষ আজ জীবনের প্রথমবারের মতোই ঠোঁট ছুঁয়েছে সিগারেট নামক বস্তুতে। অপর হাতে লাল রঙের শাড়িটা দৃশ্যমান, যেটা বুকের সাথে জড়িয়ে রেখেছি। ছেলেটার নাক মুখ লাল হয়ে ফুলে আছে। এসেছিল নদীতে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে, কিন্তু পারেনি এত বড় কাজটা করতে। অদৃশ্য একটা পিছুটান জাল বিছিয়ে আগলে রেখেছে ওকে। এই পর্যায়ে শাড়িটাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, সেভাবেই মুখের সাথে ধরে রাখলো। গাল বেয়ে বাড়ি ধারা নামলো, ভিজে চুপচাপ হয়ে গেল শাড়ির একাংশ। সেভাবেই পেরোলো কিয়ৎ সময়। অকস্মাৎ শাড়িটা সবুজ ঘাসের ওপরে রাখলো আরুষ। পাশ থেকে দেশলাই কাঠি তুলে নিল, আগুন ধরিয়ে ছুঁড়ে দিল শাড়িটার দিকে। দাও দাও করে আগুন জ্বলে উঠল। এক চিত্রে চেয়ে রইল সেই দিকে। চোখের সামনে ঝড়ের গতিতে শাড়িটা পুড়ে চলল। শাড়িটার সাথে সাথে আরুষের শখ স্বপ্ন সব যেন পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। হঠাৎ আকাশ ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো, নিভিয়ে দিল জ্বলন্ত অগ্নিশিখা। শাড়ির 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট রইল। সেদিকে সে রক্তিম মুখমণ্ডলেই হেসে ফেলল আরুষ। সিক্ত ঘাসের উপরে শৈল ছেড়ে দিল, আখি জোড়া বুঝে নিল, বিড়বিড় করে আওড়ালো, সে স্মৃতি হিসেবে ওইটুকু রয়ে গেলি, অথচ এটা বহনের শক্তি আর আমার মাঝে অবশিষ্ট নেই। চেনা পরিচিত মুখটা আজ বড্ড অপরিচিত। তোরা গুঞ্জনকে বলে দিস আমি অন্য এক জীবনের আর রোকেয়া শখের গর্ভ থেকে জন্ম নিব না। গল্প পরগাছা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি গল্প দেওয়া হবে। ধন্যবাদ।